প্রাচীন চায়নার এক শান্ত মেয়ে কেলি তার স্বামী যখন মহারাজের আদেশে দ্বিতীয় বিয়ে করে আনবে, কেলির সংসারে তখন কি হবে? সে কি পারবে প্রতিবাদ করতে, নাকি ভবিষ্যৎ থেকে তাকে কেউ সাহায্য করতে আসবে? সেই নিয়েই আজকে দারুণ সুন্দর একটা চাইনিজ ড্রামা এক্সপ্লেন করব তোমাদের কাছে। তাহলে চলো শুরু করা যাক আজকের ড্রামা। আর শুরু করার আগে তোমরা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। ড্রামার শুরুতে আমরা অ্যানশিয়েন্ট চীনের দৃশ্য দেখতে পাই, এবং আমরা আমাদের প্রধান চরিত্র কেলি ওয়াট এবং তার স্বামী রয় হটনকে দেখতে পাই। রয় সানল্যান্ড প্রদেশের জেনারেল ছিল। এবার আমরা দেখতে পাই যে কেলি মনে মনে ভাবছে যে 15 বছর বয়সে আমার বিয়ে হয়, 10 বছরের সংসার আমাদের, আমার জীবন পাত করে আমি তোমার মায়ের সেবা করেছি, আমাদের দুখানা বাচ্চা, তুমি কি সব ভুলে গেলে? কেলি এইসব মনে মনে ভাবছিল, কারণ সেই দিন রয়ের দ্বিতীয় বিয়ে ছিল। সানল্যান্ডের মহারাজার আদেশ অনুযায়ী জেনারেল লুয়ের মেয়ে মিয়াকে রয়কে বিয়ে করতে হয়। কেলি মনে মনে ভাবে যে যে বাচ্চাদের আমি পেটে ধরেছি তারাও এখন আমাকে পর করে দিয়েছে। এবং আমরা দেখতে পাই তার ছেলে ফিল এবং মেয়ে কোরা তাকে ছেড়ে উল্টে মিয়াকেই বেশি পছন্দ করছে। ফিল মিয়াকে বলে যে আমরা এবার থেকে তোমাকেই মা বলে ডাকবো, তুমিই আমাদের স্কুল থেকে নিতে যাবে, তাহলে কেউ আর আমাদের তোর মা কুৎসিত এইসব বলে খ্যাপাবে না। আসলে কেলির গালে একটি ক্ষতর দাগ ছিল, এবং সেটা রয়কে বাঁচানোর জন্যই তার গালে হয়েছিল। কেলের শাশুড়িও তাকে বলে যে এমন একটা খুশির দিনে তুমি মুখ গোমড়া করছো কেন? তুমি জানো রয়কে কত লোকে কত কি বলে, কারণ ওর বউ এরকম পোড়ামুখী। কেলি বলে যে আচ্ছা, তাহলে কি ওকে বাঁচাতে গিয়েই আমি ওর ক্ষতি করে ফেলেছি? তার শাশুড়ি তাকে আরো অপমান করে এবং বলে যে নিজের মুখটা কখনো আয়নায় দেখেছো? কেউ তোমার সাথে কেন থাকতে চাইবে? তুমি রয়ের যোগ্যই না, তোমার উচিত তোর জীবন ছেড়ে চলে যাওয়া। এবং এই সব অপমান সহ্য করতে না পেরেই কেলি তার স্বামীর দ্বিতীয় বিবাহের দিন ঠিক করে সে আর বেঁচে থাকবে না। সে বলে, আজকের পর থেকে আমি আর জেনারেল হটনের স্ত্রী না, আমি কেলি ওয়াট। এবং সে একটি লেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করার চেষ্টা করে। এবং তারপরেই আমরা 2024 সালে ফিরে আসি এবং কেলিকে দেখতে পাই। কেলি যে কিনা একজন ডিভোর্স লয়ার, এবং সে তার কাজে অত্যন্ত পারদর্শী। এবার সে তার একজন ক্লায়েন্টের ডিভোর্স করানোর পর তার সাথে পার্টি করার জন্য যাচ্ছিল, এবং তখনই উল্টো দিক থেকে একটি গাড়ি এসে তাকে ধাক্কা মারে। এবার 2024-এর উকিল কেলি রাক্তা প্রবেশ করে প্রাচীনকালের শান্ত অত্যাচারিত কেলির দেহে। ততক্ষণে কেলিকে জল থেকে তোলা হয়েছিল, এবং হর্টনের কর্মচারীরা ভাবছিল হয়তো কেলি মারাই গেছে। কিন্তু তখনই কেলির জ্ঞান ফেরে, এবং তার স্মৃতিতে প্রাচীন কেলির সমস্ত মেমোরিও ছিল। সে মনে মনে ভাবে যে কোথায় আমি টপ ডিভোর্স লয়ার ছিলাম, আর এখানে কিনা আমি এক অত্যাচারিত স্ত্রী। তার মেয়ের ডেজি তাকে জীবিত অবস্থায় দেখে খুবই খুশি হয়, এবং খুশিতে কান্নাকাটি শুরু করে দেয়। তখনই কেলি শুনতে পায় যে ওইদিকে রয়ের বিয়ে হচ্ছে। রয়ের দ্বিতীয় বিয়েতে উপস্থিত বহু লোকেরা সমালোচনা করছিল যে রয়ের এই বিয়েটা তো প্রথম বিয়ের থেকেও বেশি ধুমধাম করে হচ্ছে। রয়ের দ্বিতীয় স্ত্রী তো একটি কাউন্টির রাজকুমারী, এখানে তার প্রথম স্ত্রী তো সামান্য গ্রাম্য একটা মহিলা ছিল। রয় এবং মিয়ার বিয়ে সম্পন্ন হওয়ার সাথে সাথেই কেলি সেখানে উপস্থিত হয়। তার শাশুড়ি চেঁচিয়ে ওঠে যে তুমি এরকম ভিজে অবস্থায় এখানে এসছো কেন? তোমার কি তোমার স্বামীর সম্মান নিয়ে কোনোই চিন্তা নেই? তখনই মিয়া ভালো সাজের অভিনয় করে বলে যে আমি খুব খুশি হয়েছি তুমি এখানে এসেছো। আশেপাশের লোকেরা আবারও সমালোচনা করতে থাকে যে কেলির থেকেই মিয়া শত গুণে ভালো। কেলি বলে যে যেহেতু আমি এখানে এসেই গেছি, কেননা মিয়া তুমি আমাকে চা সার্ভ করো, কারণ এটা তাদের একটা প্রথার মধ্যে পড়তো। কেলি বলে যে সানল্যান্ডের আইন অনুযায়ী আর্টিকেল 8-এ আছে যে কোনো পুরুষ দ্বিতীয়বার বিয়ে করলে দ্বিতীয় স্ত্রীকে প্রথম স্ত্রীকে চা সার্ভ করতে হয়, এবং প্রথম স্ত্রীর থেকে স্বীকৃতি নিতে হয়। রয় কেলির এই সমস্ত কথা শুনে ভাবছিল যে কেলিকে একদমই আগের মতো লাগছে না। কেলি বলে যে সানল্যান্ডের নিয়ম মেনে আমাদের এটা পালন করা উচিত। মিয়া বলে নিশ্চয়, এবং সেই চায়ের কাপটি কেলির দিকে এগিয়ে দেয়। কিন্তু সে ইচ্ছা করে সেটা নিজের হাতে ফেলে, এবং বলে ওঠে যে আমি জানি তুমি আমাকে পছন্দ করো না, তাই বলে তুমি আমার হাত পুড়িয়ে দেবে? কেলি বলে যে চুপ করো, এইসব নোংরা খেলা আমার জানা আছে। রয় চেঁচিয়ে ওঠে যে কেলি, তুমি কি আমার বিয়ের অনুষ্ঠান নষ্ট করে দিতে চাও? তখনই সেখানে কেলির ছেলে এবং মেয়ে ফিল ও কোরা আসে। তার ছেলে ফিল বলে যে মা, তুমি যদি নতুন মাকে বুলি করো আমরা কিন্তু তোমার সাথে কোনো সম্পর্ক রাখবো না। সবাই বলতে থাকে যে আচ্ছা, কেলির বাচ্চারাও তো ওকে পছন্দ করে না, নিশ্চয়ই ও খুবই বাজে একটা মহিলা।
তখনই কেলি বুঝতে পারে যে তার বুকে একটা অজানা কষ্ট হচ্ছে। আসলে তার মধ্যে মডার্ন কেলির আত্মা থাকলেও বাচ্চাদের এই ব্যবহারে মায়ের মন তো কষ্ট পাবেই। রয় বলে যে মিয়া তোমাকে চা সার্ভ করেছিল, তুমি ওর গায়ে ইচ্ছা করে ফেলেছো, ওর কাছে ক্ষমা চাও। কেলি অপর একটি চায়ের কাপ নিয়ে মিয়ার গায়ে ছিটিয়ে দেয়। রয় বলে যে তুমি কি পাগল হয়ে গেছো? কেলি বলে যে এইবার আমি ইচ্ছা করে ফেলেছি, কিন্তু মিয়া তো ঠিক সময় মতো সরে গেল। তাহলে প্রথমবার কি ও সরে যেতে পারতো না? এবার বাকিরাও ব্যাপারটা লক্ষ্য করে এবং তারা বলে যে তাহলে কি মিয়াই কেলিকে ফাঁসানোর চেষ্টা করছে। ফিল বলে যে না, নতুন মা ভালো, আমাদের মা ভালো না, শয়তান। কেলি বলে যে হ্যাঁ, আমি রাগী বদমেজাজি, আমি তোমার দেওয়া চা অ্যাকসেপ্ট করলাম। এই বলে সে ওখান থেকে বেরিয়ে যায়। মিয়া মনে মনে ভাবে যে রয় কি করে এই কুৎসিত মুখরা মহিলাকে ভালোবাসে। এবার যাই হোক, সেই দিনকে রয় আর মিয়ার প্রথম রাত অর্থাৎ ফুল সজ্জা ছিল। কিন্তু রয় বলে যে তার কিছু দরকারি কাজ আছে এবং সে স্টাডিতেই থাকবে। অন্যদিকে আমরা কেলিকে দেখতে পাই। সে আয়নার সামনে বসে তার মুখের দাগটি দেখছিল। এমন সময় সামনে সে একটি ক্রিমের কৌটো দেখতে পায়। কেলি ডেজিকে জিজ্ঞাসা করে যে এটা কি, এবং ডেজি বলে যে এই ক্রিমটা আপনাকে মিয়া দিয়েছে আপনার গালের দাগটা কমানোর জন্য। কেলি ভাবে যে তাহলে তো দাগটা এতদিনে কমে যাওয়ার কথা, কিন্তু তার দাগটা আরো পচে যাচ্ছে। এবং সেই ক্রিমের কৌটোটা খুলে দেখে আঙুলে একটু ক্রিম তুলতেই নিচে পারদের স্তর দেখা যায়। কেলি বলে যে এতে পারদ মেশানো, যেটা খুবই বিষাক্ত একটা পদার্থ। অর্থাৎ মিয়া ইচ্ছা করেই এটা করছিল, যাতে কেলির ঘা কোনোদিনই ঠিক না হয় এবং সে আরো কুৎসিত হতে থাকে। সেই সময় সেখানে রয় আসে এবং কেলি তাকে জিজ্ঞাসা করে যে তুমি এখানে কি করছো, তোমার তো মিয়ার সাথে রাত কাটানোর কথা। রয় বলে যে কেলি, আমাকে মহারাজ এই বিয়ের জন্য আদেশ দিয়েছিলেন, আমার এতে কিছুই করার ছিল না। কিন্তু তুমি এত বদলে গেলে কি করে? আমি জানি যে তুমি কখনোই চাওনি যে মিয়ার সাথে আমার বিয়ে হোক, কিন্তু তুমি তো আগে এত অ্যাগ্রেসিভ ছিলে না। আমার জন্য তোমার চোখে অনেক ভালোবাসা ছিল। কেলি বলে যে আগে আমি মুখ বুজে সহ্য করে নিতাম, আর এখন আমি প্রতিবাদ করছি তাই? তা তোমার যদি শান্ত মেয়েই পছন্দ হয় তাহলে তুমি মিয়ার কাছে যাও, গুড নাইট। এই বলে সে রয়কে প্রায় ওখান থেকে তাড়িয়েই দেয়। ডেসি বলে যে আচ্ছা, তুমি জেনারেল হর্টনকে ওই ক্রিমের ব্যাপারটা বললে না কেন? কেলি বলে যে ও এখনো হানিমুন ফেজে আছে, এখন যদি আমি মিয়ার নামে নালিশ করি তাহলে ও ভাববে আমি হয়তো মিয়াকে হিংসা করছি, তাই আমি ওকে এটা পরে বলবো। এই সময় কেলির মনে পড়ে যে সে যখন উকিল হওয়ার পরীক্ষা দিয়েছিল, সে ট্র্যাডিশনাল মেডিসিন নিয়েও কিছু পড়াশোনা করেছিল এবং সে ডেজিকেই কিছু প্রাকৃতিক উপাদানের লিস্ট করে দেয় এবং বলে যে এই উপাদানগুলি আনতে। ডেজি একটু অবাক হয়ে যায়, কারণ কেলি তো আসলে লেখাপড়াই জানতো না। এবার আমরা পরবর্তী দিনের দৃশ্য দেখতে পাই। কেলি তার উপাদানের তৈরি আসল ক্রিমটি লাগায় এবং তার ক্ষতটি সম্পূর্ণ সেরে যায় এবং সে তার পুরনো সৌন্দর্য ফিরে পায়। সেই সময় মিয়া ফিল আর কোরাকে নিয়ে কেলির সাথে দেখা করতে আসে। ফিল মিয়াকে বলে যে নতুন মা, তুমি কত সুন্দরী, কত ভালো, আমার মা তোমাকে কত অপমান করে, তাও তুমি মায়ের সাথে দেখা করতে এসেছো। কেলি ওদিকে ডেজিকে বলে যে ওদের গিয়ে বলো যে আমি এখনো ঘুম থেকে উঠিনি, আমি এখন দেখা করব না। ডেজি বাইরে গিয়ে তাদের তাই বলে। তাই শুনে ফিল অত্যন্ত অসভ্যের মতো বলে ওঠে যে আমি উঠে গেলাম, সবাই উঠে গেল, আর আমার মা এখনো উঠলো না, মা কি শুয়োর? ডেজি বলে যে কেলি ভালো বোধ করছে না, তাই জন্য এখনো ওঠেনি। মিয়া বলে যে তোমাদের মা মনে হয় আমাকে খুবই অপছন্দ করে, তাই জন্য আমার সাথে দেখা করতে চায় না। ডেজি বলে যে এরকম মনে করার কোনোই কারণ নেই। তখনই ফিল ডেজিকে ধাক্কা মেরে ফেলে দেয় এবং সে বলে যে তুমি কে যে তুমি আমার নতুন মায়ের সাথে এমন ভাবে কথা বলবে? ডেজি বলে যে ফিল, তুমি তো কর্মচারীদের সাথে এমন ব্যবহার করতে না। ফিল বলে আমি তোমাকে উচিত শিক্ষা দিলাম। তখনই সেখানে রয় আসে এবং বলে যে সকাল সকাল এত গন্ডগোল কিসের? মিয়া তাড়াতাড়ি ফিলের দোষ আড়াল করে বলে যে আসলে আমি কেলির সাথে দেখা করতে এসেছিলাম, কিন্তু ও চাকর পাঠিয়ে আমাকে অপমান করছে, তাই জন্যই ফিল একটু রেগে গিয়ে ওকে ফেলে দিয়েছে। রয় বলে যে যাও এক্ষুনি কেলিকে ঘুম থেকে তোলো। ফিল বলে যে আমিই যাচ্ছি, এবং তারা দরজার কাছে যেতেই কেলি দরজা খুলে বেরিয়ে আসে এবং তার সারা মুখে তখন ক্রিম লাগানো ছিল। তাকে দেখে ফিল আর কোরা ভয় পেয়ে পালায়। মিয়া আবারও কাঁদনি গিয়ে বলে যে কেলি, তোমার যদি আমার উপর রাগ থাকে আমাকে বলো, বাচ্চাদের কেন ভয় দেখাচ্ছ? কেলি বলে যে কেন মিয়া, তুমি আমাকে যে গিফটটা দিয়েছো আমি সেটাই ব্যবহার করছি, আমি চাই না যে তোমার দেয়া ক্রিমটা এক ফোঁটা নষ্ট হোক। মিয়া তো এই শুনে মনে মনে খুব খুশি হয়। সে ভাবে যে বাহ, এবার তোর পুরো মুখটাই বিগড়ে যাবে।
সে বলে যে বাহ বাহ, তোমার যদি লাগে আমি তোমাকে আরো পাঠিয়ে দেব। তখনই ফিল বলে যে নতুন মা তোমাকে কত ভালোভাবে ট্রিট করে, তোমাকে আদর যত্ন করে, আর তুমি নতুন মাকে বুলি করো। আমার দুর্ভাগ্য যে আমি তোমার ছেলে। রয় তাকে বকে চুপ করায়, কিন্তু কেলি বলে যে আচ্ছা, তাহলে আজ থেকে তোমরা মিয়াকেই মা বলে জেনো। আমি ভুলে যাব যে আমার কোনো বাচ্চা ছিল। মিয়া বলে যে এরকম করো না, তুমি চাইলে আমি আর ওদের সাথে দেখা করব না। ফিল আর কোরা মিয়াকে জড়িয়ে ধরে এবং বলে যে না, আমরা নতুন মায়ের সাথেই থাকতে চাই। রয় ও কেলিকে বলে যে দেখো, মিয়া তো বাচ্চাদের দেখভাল করে তোমারই বোঝা কমাচ্ছে। তুমি সবসময় মিয়ার সাথে খারাপ ব্যবহার করো কেন? তুমি তো ওর সাথে একটু ভালো ব্যবহার করতে পারো। কেলি বলে যে ভালো ব্যবহার ঠিক আছে, আজকে আমি সবচেয়ে ভালো ব্যবহার করব। সে ফিল আর কোরাকে জিজ্ঞাসা করে যে তোমরা আজ বেছে নাও, তোমরা কাকে চাও, মিয়াকে নাকি আমাকে? ফিল আর কোরা বলে যে আমরা নতুন মাকেই চাই। কেলি বলে যে ঠিক আছে, আজ থেকে আমি আর তোমাদের মা নই। মিয়া একটু অবাক হয়, কারণ সে জানতো যে ফিল আর কোরা কেলির সবচেয়ে কাছের মানুষ, তার প্রাণের টুকরো। কিন্তু কেলি আর কিছু না বলেই তার ঘরে ঢুকে যায়। রয় বলে যে মহারাজা তার এবং মিয়ার বিয়ের খবর পেয়েছেন এবং তিনি রয় এবং পুরো পরিবারের সাথেই দেখা করতে চান। মিয়া বাইরে থেকে বলে যে কেলি, ভয় পেও না, তুমি বিয়েতে যে সিন ক্রিয়েট করেছো মহারাজকে ভালো করে বুঝিয়ে বলো, উনি নিশ্চয়ই তোমাকে ক্ষমা করে দেবেন। এবং সে একটি পর্দা ডেজিকে দেয় এবং বলে যে কেলিকে এটা পড়তে বলো, কারণ কেলির মুখের যে অবস্থা, কেউ রাজবাড়িতে নিশ্চয়ই ওর মুখ দেখতে চাইবে না। ওইদিকে আমরা কেলিকে দেখতে পাই, যার অজান্তেই তার চোখ থেকে জল পড়ছিল। সে মনে মনে ভাবে যে রয়ের মতো একজনের জন্য সে এখনো কেন কষ্ট পাচ্ছে। তার উচিত রয়কে ডিভোর্স দিয়ে দেওয়া। ডেজি তখনই বলে যে ডিভোর্স? কিন্তু তুমি তো জেনারেল হটনকে খুবই ভালোবাসো। কেলি বলে যে যে মানুষটার জন্য আমি মৃত্যুর দোরগোড়া অবধি পৌঁছে গেছিলাম তাকে আমার জীবনে রাখার আমার কোনো দরকার নেই। এই কথা শুনে ডেজি খুব কাঁদতে থাকে এবং বলে যে যবে থেকে তুমি এই বাড়িতে বিয়ে হয়ে এসেছো, একদিনের জন্য তুমি খুশি থাকোনি। তারপর যেদিন থেকে মিয়া এসেছে সেদিন থেকে তো আরো কষ্টে আছো। কেলি বলে যে দেখো, দোষটা মিয়ার না, মিয়া না এলে অন্য কেউ আসতো। আসলে সৌন্দর্য না থাকলে ভালোবাসাও আর থাকে না। আমার উচিত রয়কে ডিভোর্স দিয়ে দেওয়া। এই বলে কেলি না কাপটি পরে নেয় এবং ডেজিকে বলে যে মিয়া যদি আরো কোনো ক্রিম দেয় সেটা নিয়ে নেবে। এবার আমরা হটন পরিবারের খাবার টেবিলের দৃশ্য দেখতে পাই, যেখানে সকলেই উপস্থিত ছিল, কিন্তু কেলি তখনও আসেনি। তাই তার শাশুড়ি রাগ করে এবং বলে যে ও এখনো আসেনি কেন, ওর জন্য কি আমাকে বসে থাকতে হবে? মিয়া তখনই তার শাশুড়ির পাতে একটি চিংড়ি মাছ তুলে দেয় এবং বলে যে মা, রাগ করবেন না। এবার তার শাশুড়ি এতে খুশি হয় এবং বলে যে মিয়া খুবই ভালো, কেলির মতো কুৎসিত অশিক্ষিত না। তখনই কেলি সেখানে আসে এবং দেরি করে আসার জন্য তার শাশুড়ির কাছে ক্ষমা চায়। কিন্তু তার শাশুড়ি বলে যে তোমাকে বসতে কে বলল, তোমার জন্য সবার দেরি হয়েছে, তাই তুমিও এখন খাবে না, আগে আমাদের খাবার সার্ভ করো। কেলি বলে যে কেন, আপনার তো নতুন বৌমা আছে, তাকেই বলুন। এই বলে সে খেতে বসে পড়ে, কিন্তু তার শাশুড়ি তাকে থামিয়ে দেয় এবং বলে যে তোমার স্বামী এখনো খাওয়া শুরু করলো না আর তুমি খাচ্ছ, আগে আমাকে টোফুটা দাও। কেলি তখনই বলে যে মনে হচ্ছে আজ আমার আর খাওয়া হবে না, তাই আমি কাউকেই খেতে দেব না। এই বলে সে টোফুর বাটিটি ফেলে দেয় এবং রেগে গিয়ে একটি কাচের পাত্র ভেঙে দিতে চায়। কিন্তু তার শাশুড়ি চেঁচিয়ে ওঠে এবং বলে যে ওটা একটা দামি কাপ, ওটা ভেঙো না। কেলি বলে যে আচ্ছা, পাত্রটা দামি আর আমি? যখন রয় যুদ্ধে ছিল তখন এমনও দিন গেছে যে আমাদের খাওয়ার কিছু ছিল না, তখন আমি তোমাদের খেয়াল রেখেছি। 10টা বছর আমি তোমার যত্ন করেছি, না হলে তো তুমি কবেই মারা যেতে। তারপরেও আজকে এই প্রতিদান। এই বলে সে কাপটা ভেঙে দেয়। মিয়া বলে যে কেলি, তোমার শাশুড়িকে দেখভাল করা তোমার দায়িত্ব, সেটা নিয়ে বলার কি আছে? কেলি বলে যে আমাদের মাঝে কথা বলার সাহস তোমাকে কে দিল? তুমি একটা ঘর ভাঙানি, আমাদের সংসার ভেঙেছ। রয় চেঁচিয়ে ওঠে যে কেলি, অনেক হয়েছে। কেলি বলে যে রয়, তুমি কি আমাকে মারবে? তুমি যখন যুদ্ধ থেকে ফেরোনি আমাদের কি অবস্থা হয়েছিল তুমি জানো? বাচ্চা জন্ম দেওয়ার পরের দিনই আমাকে ডকে কাজ করতে যেতে হয়েছে। আমাদের কাছে কোনো খাবার থাকতো না, তাও তোমার মা যেটুকু থাকতো তার অর্ধেকের বেশি খেয়ে নিত। আমাকে না খেয়ে দিন কাটাতে হয়েছে। রয় বলে যে আমি এগুলো জানি, এর জন্য আমি তোমার কাছে ঋণী। কেলি বলে যে আর কিভাবে তুমি এই ঋণ শোধ করবে? তখনই একজন কর্মচারী এসে বলে যে গাড়ি তৈরি হয়ে গেছে এবং তারা সবাই রাজমহলের উদ্দেশ্যে রওনা দেয়। এবার আমরা রাজমহলের দৃশ্য দেখতে পাই এবং মহারাজ রিচার্ড জেনকে দেখতে পাই।
মহারাজ তাদের দেখে বলে যে বাহ, তোমাদের কি সুন্দর বড় একটা ফ্যামিলি। তোমাদের দেখে রাজকুমার কেভিনের বোঝা উচিত যে ওর এবার বিয়ে করার বয়স হয়ে গেছে। সঙ্গে সঙ্গে মিয়া তেল দেওয়ার জন্য বলে যে রাজকুমার অসামান্য ভাগ্য নিয়ে জন্মেছেন, ওনার নিশ্চয়ই খুবই ভালো জায়গায় বিয়ে হবে। মহারাজ এবার কেলিকে খেয়াল করেন এবং জিজ্ঞাসা করেন যে তুমি কি রয়ের বিয়েতে সিন ক্রিয়েট করেছিলে? মিয়া একটা কাউন্টির প্রিন্সেস, রয় আমাদের নর্থার্ন পোর্টের জেনারেল, আর ওদের বিয়েটা আমাদের দেশের জন্য একটা সুখবর। তোমার সাহস হয় কি করে সেই বিয়েতে বাধা দেওয়ার? কেলি সঙ্গে সঙ্গে হাঁটু গেড়ে ক্ষমা চায়। ওদিকে মিয়া আবারও ভালো সেজে বলে যে কেলির কোনো দোষ নেই, ওকে আপনি মাফ করে দিন। ফির সঙ্গে সঙ্গে বলে যে নতুন মা, তুমি মার হয়ে কথা বলো না। রয়ও তখন মহারাজের কাছে ক্ষমা চায় এবং বলে যে মহারাজ, আমার স্ত্রী বোকামি করে ফেলেছে। আসলে ও তো আমাকে খুব ভালোবাসে, তাই এমন করেছে, ওকে আপনি ক্ষমা করুন। মহারাজ বলেন যে বাচ্চারা কখনো মিথ্যা বলে না, ফিল কোরা তোমরাই বলো তোমাদের মা বাড়িতে কেমন বিহেভ করে। মিয়া ফিল আর কোরাকে বলে যে তোমরা মহারাজের কাছে সব সত্যি বলো। এবার আমরা তো জানি যে এই দুটো বাচ্চা কেমন ছিল। ফিল বলে যে মা ঠাকুমা আর নতুন মাকে খুব অপমান করে, বাড়িতে বাসনপত্রও ভাঙে, আর আমাকে আর কোরাকেও খুব বকাবকি করে, সবার সাথে বাজে ব্যবহার করে, আমাদের মা খুব বাজে। এই সব কথা শুনে তো মহারাজ কেলির ওপর প্রচন্ড রেগে যায়। কেলি মহারাজকে বলে যে মহারাজ, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দেবেন। কিন্তু যে স্ত্রী রয়ের কঠিন সময় তার পাশে থেকেছে, তার সেবা করেছে, তার পরিবারের খেয়াল রেখেছে, রয় আজ তাকেই ঘৃণা করে। আমাকে বাড়ির চাকরানির মতো খাবার পরিবেশন করতে বলা হয়েছে, যেখানে আমি কিনা এই বাড়ির গৃহকর্ত্রী। লোকে যারা আমাদের চেনে না তারা ভাববে যে হর্টন পরিবারে বউকে অত্যাচার করা হয়, আর অন্যরা ভাববে মহারাজ হয়তো তার সৈনিকদের ঠিক মতো মাইনে দেন না। এবার মহারাজ বলেন যে রয়, এটা কি সত্যি? দ্বিতীয় বিয়ে মানে কিন্তু এই না যে তুমি তোমার প্রথম স্ত্রীকে ছেড়ে দেবে, তাকে চাকরানির মতো করে রাখবে। আমি তোমার সাথে মিয়ার বিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিলাম, মিয়ার মৃত বাবার শেষ ইচ্ছা পূরণের জন্য। কিন্তু তার মানে এই না যে তুমি তোমার প্রথম বউকে অবহেলা করবে। তোমার উচিত দুজনকেই সমান প্রাধান্য দেওয়া। রয় মহারাজের কাছে ক্ষমা চায় এবং বলে যে মহারাজ ক্ষমা করবেন, এবার থেকে আমি আমার পরিবারের বিষয়ে আরো বেশি করে নজর দেব। মহারাজ মিয়াকে বলে যে তোমার উচিত ছিল রয়ের প্রথম বউকে সাহায্য করা, তার সাথে মিলেমিশে থাকা, কিন্তু তুমি তা করনি। এর শাস্তি স্বরূপ তুমি ৩০০ বার পরিবার সংক্রান্ত আইনগুলি লিখবে। এবং তিনি রয়কে বলেন যে তুমি তোমার স্ত্রীকে চাকরের মতো কাজ করিয়েছ, তাই তোমার ৩ মাসের বেতন কেটে নেওয়া হবে, আর তোমার বাচ্চাদেরও ঠিকঠাক শাসন করো। এবার তখনই একজন কর্মচারী খবর আনে যে রাজকুমার কেভিন ঘোড়া থেকে পড়ে গেছেন এবং তার হার্ট অ্যাটাক হয়েছে। মহারাজ তাড়াতাড়ি সেখানে ছুটে যান। রাজ চিকিৎসক বলে যে কেভিনের হার্ট খুবই দুর্বল এবং এর জন্য আমার কাছে কোনো চিকিৎসা নেই। মহারাজ বলেন যে কেভিন ছোটবেলা থেকেই হার্টের সমস্যায় ভোগে, আমি ওকে অনেক যত্নে মানুষ করেছি, ও আমার চোখের সামনে মারা যাবে এটা আমি দেখতে পারবো না। এবার কেলি মনে মনে ভাবে যে কেভিনের হার্ট তো থেমে গেছে, কিন্তু আমি শর্ট ভিডিওসে দেখেছিলাম যে সিপিআর দিতে পারলে এটা ঠিক হয়ে যায়। কিন্তু এটা তো মডার্ন যুগ নয়, যদি ঠিক মতো সবকিছু না হয় তাহলে আমার গর্দানো যেতে পারে। তবে আমার চেষ্টাতে যদি একটা মানুষের প্রাণ বেঁচে যায় তাহলে চেষ্টা করতে ক্ষতি কি? সেই সময় চিকিৎসক বলে যে কেভিনের হার্ট একদমই বন্ধ হয়ে গেছে। কেলি ভাবে যে সে যদি কোনোভাবে কেভিনকে বাঁচাতে পারে তাহলে সে পুরস্কার স্বরূপ ডিভোর্সের জন্য আবেদন করবে, এবং সে বলে যে মহারাজ আমি সাহায্য করব। মিয়া চেঁচিয়ে ওঠে যে তুমি তো অশিক্ষিত, তুমি কি করে সাহায্য করবে? ততক্ষণে কেভিনের ঠোঁটও নীল হয়ে গেছিল। মহারাজ বলেন যে তুমি কি নিশ্চিত তুমি পারবে? কেলি বলে যে মহারাজ যদি বেশি দেরি হয়ে যায় তাহলে আর বাঁচানো যাবে না, যদি আমি বাঁচাতে না পারি আপনি যা শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব। রয়ও কেলিকে আটকানোর চেষ্টা করে, কিন্তু কেলি তার হাত ছাড়িয়ে কেভিনের কাছে যায় এবং তার উপর উঠে বসে তার বুকে পাম্প করতে থাকে। অন্য দিক থেকে মিয়া বলে ওঠে যে কেলি, তোমার কোনো মেডিকেল স্কিল নেই, তুমি কিভাবে বাঁচাবে? তোমাদের জন্য আমাদেরকেও শাস্তি পেতে হবে। রাজকুমারের সাথে তুমি অত্যন্ত অশোভন ব্যবহার করছো। রাজকুমার যদি বেঁচেও যেত এবার তো শিওর মরেই যাবে। একজন কর্মচারী বলে ওঠে যে শুনেছি কেলি কুৎসিত বলে ওকে ওর স্বামী ভালোবাসে না, তাই জন্য কি ও এইসব করে নিজের মনের সুখ মেটাচ্ছে? মিয়া বলে ওঠে যে অনেকক্ষণ তো হয়ে গেল, রাজকুমার তো এখনো উঠল না। এবং তখন কেলি কেভিনকে মাউথ টু মাউথ দেয়। এবার এটা তো আগেকার দিনে কেউ জানতোই না, সুতরাং সেটা দেখে সবাই প্রচন্ড চমকে যায়
এবং কেলির নামে সবাই আরো কুৎসিত কথা বলতে থাকে। মিয়া বলে যে তোমার ছেলেমেয়ের সামনে অন্তত এরকম করো না, ওরা কি দেখবে যে ওদের মা কতটা নির্লজ্জ। এবং মহারাজ হুকুম দেন যে গার্ডরা এসে কেলিকে ধরে নিয়ে যাও। মহারাজের গার্ডরা সেখানে চলে আসে এবং তলোয়ার উঁচিয়ে ধরে। তাদের তলোয়ার লেগে কেলির নিকাবটা তখনই খুলে যায়। এবার ততক্ষণে কেভিনেরও একটু একটু জ্ঞান এসে গেছিল। কেলি তাড়াতাড়ি মুখটা নিচু করে নেয় এবং তখনই কেভিন চোখ খোলে এবং চোখের সামনে সে কেলিকে দেখতে পায়। এবার এতক্ষণ সিপিআর দেওয়ার কারণে কেলির নিজেরই শ্বাসকষ্ট হচ্ছিল এবং অক্সিজেনের অভাব হওয়ায় সে নিজেই অজ্ঞান হয়ে যায়। রাজা সৈনিকরা কেলিকে ধরতে গেলে রয় তাদের মোকাবিলা করে এবং তাদেরকে সেখান থেকে সরিয়ে দেয়। মহারাজ রয়কে বলে যে তোমার এত সাহস, তুমি আমার সৈনিকদের সাথে এরম করলে। এবার যোদ্ধারা আবারও কেলিকে ধরতে যায় এবং রয় তাকে আবারও বাঁচাতে চায়, কিন্তু মিয়া রয়কে সেই কাজ করতে দেয় না। মিয়া রয়কে জড়িয়ে ধরে বলে যে না না, তুমি কেলিকে বাঁচিও না। তুমি কি চাও মহারাজ আমাদের শাস্তি দিক? ওদিকে সৈন্যরা কেলিকে ধরতে গেলেই কেভিন উঠে পড়ে এবং তাদের তলোয়ার ধরে নেয়। বাকিরা এবং মহারাজ অবাক হয়ে যায় যে কেভিন তাহলে বেঁচে গেছে। রয় সঙ্গে সঙ্গেই কেলিকে রাজকুমারের থেকে সরিয়ে নেয় এবং সে কেভিনের কাছে ক্ষমা চাইতে থাকে। সে বলে যে আমার স্ত্রী বোকা, ওকে আপনি ক্ষমা করে দিন। কেভিন ভাবে যে আচ্ছা, এটাই তাহলে রয়ের প্রথম স্ত্রী। কিন্তু লোকে যে বলে যে প্রথম স্ত্রী হিংসুটে, একজন হিংসুটে মহিলা কখনোই নিজের সৌন্দর্য ঢেকে রাখবে না। কেভিন তো কেলির আসল মুখ অর্থাৎ সুন্দর মুখটা দেখতে পেয়েই গেছিল। মিয়া আবারও ভালো সাজার জন্য বলে যে রাজকুমার আপনি আমাকে শাস্তি দিন, ওর হয়ে আমি শাস্তি নেব। রাজকুমার বলে যে শাস্তি? আমি যখন মারা যাচ্ছিলাম তখন আমি অনুভব করলাম যে আমার লাংসের মধ্যে একদম ফ্রেশ এয়ার ঢুকছে। আমি বুঝতে পেরেছি যে এই মহিলাই আমার প্রাণ বাঁচিয়েছে। ওদিকে মিয়া তো এই কথা শুনে হিংসায় জ্বলে পুড়ে শেষ হয়ে যায়। মহারাজও খুব খুশি হন এবং বলেন যে ঠিক আছে, তাহলে আমি আমার কথা মতো তোমার একটা ইচ্ছা পূরণ করব। এবং কেলি বলে যে মহারাজ আমার ইচ্ছা হলো আমি রয়কে ডিভোর্স দিতে চাই। মহারাজ খুবই অবাক হয়ে যান এবং জিজ্ঞেস করেন যে কেন। কেলি বলে যে যেদিন ওর দ্বিতীয় বিবাহ হয়েছে আমি সেই দিনই ঠিক করে নিয়েছিলাম যে আমি ওর সাথে আর থাকবো না। ও মিয়াকে ভালোবাসে, আমার জন্য ওর মনে কোনোই অনুভূতি নেই। এরকম সম্পর্কে থাকার চেয়ে আমাদের একে অপরকে স্বাধীন করে দেওয়াই ভালো হবে। আমাদের বাচ্চারা ওর কাছেই থাকুক, তার বদলে আমি ওর অর্ধেক সম্পত্তি চাই, কারণ 10 বছর ওর পরিবারকে বিনা পারিশ্রমিকে আমি সেবা করেছি। মহারাজ বলেন যে দেখো, আমি ওদের দুজনকেই শাস্তি দিয়েছি। এরপরেও যদি কেউ তোমার সাথে কিছু বাজে ব্যবহার করে তুমি আমাকে নালিশ করো, কিন্তু তুমি আর একবার ভেবে দেখো। এই বলে তারা সবাই সেখান থেকে চলে যায়। কিন্তু কেলির পার্সটা সেখানেই পড়ে গেছিল, তাই কেভিন সেটা ফেরত দেওয়ার জন্য তার পিছন পিছন যায়। এবার অন্যদিকে বাইরে বেরিয়ে রয় মিয়াকে বলে যে তুমি বাচ্চাদের নিয়ে বাড়ি চলে যাও, আমার কেলির সাথে কিছু কথা আছে। রয় কেলির কাছে গিয়ে বলে যে আমাদের 10 বছর বিয়ে হয়ে গেছে, দুটো বাচ্চা আছে, আর তুমি আমাকে ডিভোর্স দিতে চাও। কেলি বলে যে তোমাকে বা তোমার বাচ্চাদের কাউকে আমার চাই না। এবার ততক্ষণে সেখানে কেভিন আসে। রয় বলে যে রাজকুমার আপনি এখানে কেন? কেভিন বলে কেলি আমার প্রাণ বাঁচিয়েছে, তাই আমি ওকে সাহায্য করতে এসেছি। রয় তাকে বলে যে এটা আমাদের পারিবারিক ব্যাপার, এখানে আপনি থাকবেন না, আপনি এখন দুর্বল, রেস্ট করুন। কেভিন বলে যে না, কেলি আমাকে সম্পূর্ণ সুস্থ করে দিয়েছে। কেলি তুমি আমার বুকে হাত দিয়ে দেখো আমার হার্টবিট কেমন চলছে। আসলে কেভিনও কেলিকে পছন্দ করতে শুরু করেছিল। তখনই কেভিন কেলিকে তার পার্সটি ফেরত দিতে যায় এবং কেলি বলে যে এটা তুমিই রাখতে পারো। এই শুনে তো কেভিন খুবই খুশি হয়, কিন্তু রয় তার থেকে পার্সটা কেড়ে নেয়। এবার তাদের এই খুনসুটির মাঝে কেলি খেয়াল করে যে একটি লোক একটা গরিব বাচ্চাকে রাস্তার মাঝখানে খুব মারছে। কেলি গিয়ে বাচ্চাটিকে সেখান থেকে বাঁচায় এবং লোকটি বলে ওঠে কে হে তুমি, আমার ব্যাপারে নাক গলাতে এসেছো? কেলি বলে যে আমি সানল্যান্ডের একজন অধিবাসী, তুমি বাচ্চাটিকে মারছিলে কেন? লোকটি বলে এই ভিখারির বাচ্চা আমাদের ধাক্কা মেরেছে, ওর জন্য আমাদের জামা কাপড় নষ্ট হয়েছে। লোকটির সাথে একটি মহিলা ছিল। মহিলাটি কেলিকে দেখে বলে যে আরে, এই মহিলার মুখ ঢাকা কেন? নিশ্চয়ই খুব বাজে দেখতে, মানুষ দেখার যোগ্য না। কেলি বলে যে হ্যাঁ হতে পারে, কিন্তু তাতে আমার কিছু আসে যায় না, কারণ আমার সামনে এখন যারা দাঁড়িয়ে আছে তারা তো মানুষই না। তোমরা এখনই বাচ্চাটার কাছে ক্ষমা চাইবে, না হলে আমি পুলিশ ডাকবো। লোকটি বলে যে তুমি জানো আমি কে? কেলি বলে যে কে তুমি? লোকটি বলে আমি জেনারেল রয় হর্টনের স্ত্রী মিয়ার দূর সম্পর্কে আত্মীয়। কারো এত সাহস হবে আমাকে শাস্তি দেওয়ার? বাকি আশেপাশের লোকেরাও বলে যে মিস্টার লো যেদিন থেকে সানল্যান্ডে এসেছে সবাইকে বুলি করছে, কিন্তু কেউ ওকে কিছু বলার সাহস পায় না। তা লো কেলিকে বলে যে এক্ষুনি আমার কাছে ক্ষমা চাও। কেলি বলে যে সানল্যান্ডের নিয়ম অনুযায়ী সব নাগরিক সমান, কেউ ছোট না কেউ বড় না।
মিস্টার লো বলে যে আমি মানব না নিয়ম, কি করবে তুমি? কেলি বলে যে মহারাজ এই দেশের ন্যায্য নিয়ম অনুযায়ী চালান, নিয়ম অমান্য করা মানে মহারাজকেও অমান্য করা। ও, আপনি কি করতে চান আমি বুঝেছি, আপনি কি বিদ্রোহ করতে চান? মিস্টার লো এই কথা শুনে ভ্যাবাচাকা খেয়ে যায় এবং বলে আমি এই কথা কখন বললাম? যতই হোক কেলি একজন টপ উকিল ছিল। কেলি বলে যে আপনি তো নিজেই বললেন যে নিয়ম মানবেন না, কারো ক্ষমতা নেই আপনাকে শাস্তি দেওয়ার। সেটা কি আইন আর মহারাজের অসম্মান নয়? ততক্ষণে সেখানে সানল্যান্ডের নিয়ম রক্ষকরা চলে আসে, কিন্তু তারাও মিস্টার লোকে চিনত, তাই তারা কিছু করতে সাহস পায় না। এবং তখনই কেভিন সেখানে এগিয়ে আসে। কেভিন সৈনিকদের ইশারা করে দেয় যাতে সৈনিকরা তার সামনে বো না করে। মিস্টার লো তো কেভিনকে চিনত না। সে বলে যে তুমি আবার কে? কেভিন বলে যে আমিও সানল্যান্ডের একজন নাগরিক, অবলার উপর অত্যাচার আমাদের দেশে মানা যাবে না। লো বলে যে একজন মুখ ঢাকা কুৎসিত মহিলা আর একজন দুর্বল সিং, এরা নাকি আবার আমার বিচার করবে, এমন চর মারবো না। এই বলে সে কেভিনকে চড় মারতে যায়, কিন্তু তখনই রয় তার হাত ধরে নেয় এবং বলে যে সেই সাহসও তুমি করো না। রয়কে দেখেই লো ভয় পেয়ে যায়। রয় তাকে বলে যে তুমি আমার আত্মীয়, তোমাকে তো আমি ঠিক চিনতে পারলাম না। লো বলে যে আসলে আমি তোমার বিয়েতে এসেছিলাম, কিন্তু আমি হচ্ছে মিয়ার অনেক দূর সম্পর্কের আত্মীয়, বিয়েতে তাই জন্য তোমার সাথে ভালো করে কথা হয়নি। রয় সৈনিকদের জিজ্ঞাসা করে যে এর শাস্তি কি হবে। সৈনিকরা বলে যে উনি যদি ব্যাপারটা ব্যক্তিগতভাবে মিটমেট করে নেন তাহলে ভালো, না হলে ওনাকে অ্যারেস্ট করা হবে। কেলি বলে যে আমি ব্যক্তিগতভাবে সেটেল করতে চাই এবং তার জন্য লোকে 20,000 টাকা জরিমানা দিতে হবে। লো বলে যে আরে বাচ্চাটার তো এমন কিছুও লাগেনি, তো 20,000 টাকা কেন দেব? কেলি বাচ্চাটিকে বলে যে ব্যথা লাগার অভিনয় করো এবং বাচ্চাটিও কান্নাকাটি শুরু করে দেয়। কেলি বলে যে বাচ্চাটির চিকিৎসা খরচ বাবদ 5,000 টাকা আর ওর উপর যে মানসিক অত্যাচার হলো তার ক্ষতিপূরণ আমার লাগবে। এবার তখনকার দিনে তো মেন্টাল ট্রমার কম্পেনসেশন সম্বন্ধে কেউ জানতো না। আশেপাশের লোকেরা খুবই অবাক হয়, কিন্তু তারা সবাই বলে যেটা ঠিক কথা, বাচ্চাটির ওপর প্রচন্ড মানসিক টর্চার হয়েছে। লো চাপে পড়ে 20,000 টাকা দিতে বাধ্য হয় এবং সে তাড়াতাড়ি টাকা দিয়ে সেখান থেকে পালাতে চায়। কিন্তু কেলি তাকে থামিয়ে বলে দাঁড়াও, এখনো আর একটা সমস্যা বাকি আছে। কেলি বলে যে সানল্যান্ডের আইন অনুযায়ী পেজ 7 ভলিউম 5-এ লেখা আছে রাস্তায় যদি কেউ গণিকা নিয়ে ঘোরে তাহলে তাকে 50টা চাবুকের বাড়ি দেওয়া হবে, আর যদি কেউ রাজকুমারকে অপমান করে তাহলে তাকে 20 বার চাবুক মারা হবে। লো সঙ্গে সঙ্গে সেই মহিলাকে ধাক্কা মেরে সরিয়ে দেয় এবং বলে যে কোথায় রাজকুমার, কোথায় রাজকুমার, আমি কখন রাজকুমারকে অপমান করলাম? তখনই কেভিন বলে যে আমি এখানকার রাজকুমার। এবার সৈনিকরা লোকে ধরতে যায়, কিন্তু লো বলে যে এইসব কোনো নিয়মই লেখা নেই, এইসব নিয়ম ওই মহিলা বানিয়ে বানিয়ে বলছে। কেলি বলে যে যদি এখানে কারো কাছে আইনের বই থাকে তাহলে এক্ষুনি বের করে দেখো। ভিড়ের মধ্যে একজন ছিল যে কিনা আইন নিয়েই পড়াশোনা করছিল এবং সে আইনের বই বার করে দেখে যে সত্যি এই নিয়মগুলো লেখা আছে এবং কেলি সবগুলি কথা ঠিকই বলেছে এবং এই কথা অনুযায়ী লোকে অ্যারেস্ট করা হয়। কেলি বাচ্চাটিকে উঠিয়ে বলে যে টাকাটা নাও আর এটা সাবধানে রাখবে। বাচ্চাটি টাকা নেয় না এবং সে কেলির হাত ধরে বলে যে তোমার কোথাও লাগেনি তো, আমি জেমস। কেলি ভাবে যে আমার বাচ্চারাও তো আমার খোঁজ নেয় না, আর এই অচেনা বাচ্চাটা আমার খেয়াল রাখছে। কেলি বলে যে তুমি টাকাটা নাও। বাচ্চাটা বলে যে না, তুমি আমার প্রাণ বাঁচিয়েছো, এটাই অনেক। আমার মা বলেছে বেশি লোভ না করতে। সে তার ভিক্ষার পাত্র দেখিয়ে বলে যে আমার কাছে পয়সা আছে। কেলি বলে যে তোমার মা কোথায়? জেমস বলে যে আমার মা মারা গেছে। এই বলে সে কাঁদতে থাকে। কেলি তাকে জিজ্ঞাসা করে যে তুমি কি আমার বাড়ি আসবে? রয় বলে ওঠে যে তুমি কি বলছো, তুমি জানো তুমি কি বলছো? জেমস কেলিকে বলে যে তুমি আমার মা হবে। কেলি বলে যে হ্যাঁ, আমি জেমসকে অ্যাডপ্ট করব। রয় চেঁচিয়ে ওঠে যে তাহলে ফিল আর কোরার কি হবে? কেলি বলে যে কেন, ফিল আর কোরার তো নতুন মা আছে। কেভিন এই সবকিছুই শুনছিল। সে বলে যে রয় তুমি ঘাবড়াচ্ছ কেন, তোমাদের পরিবারে তো মাত্র একজন সদস্যই বাড়বে। রয় বলে যে না, আসলে সেটা না, বাচ্চা অ্যাডপ্ট করতে তো রাজকীয় স্বাক্ষর লাগে। কেভিন বলে যে ঠিক আছে, এই ব্যাপার হলে আমি আমার বাবাকে বলে দেব এবং সে কেলিকে বলে যে চলো, আমি তোমাদের বাড়ি পৌঁছে দিচ্ছি। তাদের তিনজনকে দেখে রয়ের প্রচন্ড হিংসা হয় এবং সে ভাবে যে আচ্ছা, ওদের তিনজনকে দেখেই তো ফ্যামিলি মনে হচ্ছে, এবং সে সঙ্গে সঙ্গে গিয়ে কেলিকে গ্যারেজ থেকে নামিয়ে নেয় এবং বলে যে তোমার স্বামী থাকতে তুমি অন্য কারোর সাথে কেন যাবে? এবার তারা জেমসকে নিয়ে বাড়ি ফিরে আসে। জেমসকে দেখে ফিল আর কোরা বলে যে এটা কোন ভিখারিকে নিয়ে এসেছো, এ মা কি বাজে গন্ধ। রয়ের মাও চেঁচিয়ে ওঠে যে এটা কাকে বাড়ি নিয়ে এসেছো, আমাদের কি কোনো মান সম্মান নেই?
রয় তখন মিথ্যা করে বলে যে আমি বাচ্চাটিকে অ্যাডপ্ট করেছি, কারণ বাচ্চাটি আমাদেরই এক মৃত সৈনিকের ছেলে। এই কথা শুনে রয়ের মায়ের ভোল পুরোপুরি বদলে যায় এবং সে বলে যে তাহলে তো আমাদের ওর খেয়াল রাখা উচিত, এবং বলে যে জেমস, মিয়া আজ থেকে তোমার মা। কিন্তু জেমস কেলিকেই জড়িয়ে ধরে। কেলি বলে যে আমি ওর খেয়াল রাখবো, কিন্তু তার শাশুড়ি বলে যে তুমি তো নিজের ছেলে মেয়েরই খেয়াল রাখতে পারো না, তো তুমি অন্যের বাচ্চার কি খেয়াল রাখবে। কিন্তু জেমস কেলিকেই জড়িয়ে ধরে এবং বলে যে আমি আমার মাকে ছাড়া কোথাও যাব না। রয় তখন মিথ্যে করে বলে যে আসলে জেমস যে সৈনিকের সন্তান তাদের বাড়িতে কেলি মাঝে মাঝে যেত, তাই জন্য ও শুধু কেলিকেই চেনে। তার শাশুড়ি বলে যে আচ্ছা ঠিক আছে, কিন্তু যদি শুনেছি জেমসের কিছু অসুবিধা হয়েছে আমি কিন্তু তোমাকে ছাড়বো না। কেলি জেমসকে নিয়ে চলে যায়, কিন্তু তখনই রয় কেলির ঘরে আসে এবং বলে যে আমি আজ এই ঘরে ঘুমোবো। কেলি জেমসকে স্নান করার জন্য পাঠিয়ে দেয় এবং রয়কে বলে যে তুমি জেমসকে রাখতে আমাকে সাহায্য করেছো বলে এই নয় যে তোমাকে আমি এখানে থাকতে দেব। রয় বলে যে তুমি কি আমাকে এতটাই অপছন্দ করো? আমরা বিবাহিত, আমি কি চাইলে এখানে থাকতে পারি না? কেলি তাকে সরিয়ে দেয় এবং বলে যে জেমস আজ আমার সাথে শোবে, তুমি এখান থেকে যাও। এই সময় আমরা জেমসকে দেখতে পাই যে মনে মনে ভাবে যে মা যদি আমার বাবার রানী হতো তাহলে কতই না ভালো হতো। পরবর্তী দৃশ্যে আমরা দেখতে পাই যে কেলি তার গালের ক্ষতটি ঠিক হয়ে যাওয়ার পরেও নকল একটি ক্ষত আঁকছিল, এবং তখনই সেখানে জেমস আসে। কেলি তাকে বলে যে তুমি কি আমার ক্ষতটা দেখে ভয় পেয়ে গেছো? এবং জেমস বলে যে না মা, ভালো মানুষেরা কখনোই মানুষের রূপ দেখে কাউকে বিচার করে না। ক্ষত থাকতেও তুমি সবচেয়ে সুন্দরী, কিন্তু তোমার কি এখানে ব্যথা করছে? কেলি বলে যে বোকা ছেলে, এটা আমি এঁকেছি। কেলি জেমসকে দেখে বলে যে আচ্ছা তোমাকে দেখে তো মনে হচ্ছে না যে তুমি সানল্যান্ডের ছেলে, তুমি কি অন্য কোথাও থেকে এসেছো? জেমস মনে মনে ভাবে যে আমার বাবা আমাকে কখন নিতে আসবে। না না, এখন মাকে কিছুই বলা যাবে না। আমরা বুঝতে পারি যে জেমসের কোনো গোপন পরিচয় ছিল। অন্যদিকে আমরা মিয়াকে দেখতে পাই যে কিনা প্রচণ্ড রেগেছিল, কারণ রয় একদিনও তার ঘরে আসতো না। তাই জন্য মিয়া প্ল্যান করে কেলিকে আরও অপদস্থ করতে হবে। সে বলে যে জেমস একজন শহীদের সন্তান, ওর যদি কিছু হয়ে যায় তাহলে কেলির খবর আছে। এবার আমরা পরদিনের দৃশ্য দেখতে পাই। জেমস তার মা অর্থাৎ কেলির সাথে ঘুড়ি নিয়ে খেলা করছিল। এমন সময় ঘুড়িটা উঁচু পাথরের ওপর আটকে যায়। এবার জেমস সেটা খুঁজতে খুঁজতে সেখানে আসে এবং সে পাথরের উপর উঠে যখন ঘুড়িটা নামাচ্ছিল তখনই ফিল এসে তাকে ধাক্কা মারে এবং ফেলে দেয়। ফিল তাকে এক লাথি মারে এবং বলে যে এইটা তোমার শাস্তি আমার বাবা মার সামনে ভালো সাজার জন্য। আসলে আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই যে মিয়াই ফিলকে উস্কেছিল। মিয়া ফিলের সামনেই বলছিল যে দেখো, জেমসকে মনে হয় কেলি ফিলের থেকেও বেশি ভালোবাসে। এবার এই সব কথাতেই হিংসা করে ফিল এই কাজটা করেছিল, এবং তখনই কেউ একজন পাথর ছুঁড়ে জেমসের মাথা ফাটিয়ে দেয়। এবার কেলি জেমসকে খুঁজতে খুঁজতে সেখানে আসে এবং জেমসকে এই অবস্থায় দেখে কেলি প্রচণ্ড ভয় পেয়ে যায়। ততক্ষণে মিয়াও তার শাশুড়িকে নিয়ে সেখানে চলে এসছে। এবার মিয়ার খাস কর্মচারী জেনি বলে যে আমি নিজের চোখে দেখেছি কেলি জেমসকে ধাক্কা মেরে ফেলেছে, এবং তারা এসে কেলিকে নানা অপমানজনক কথা বলতে শুরু করে। বাড়িতে তাড়াতাড়ি চিকিৎসক ডাকা হয়। চিকিৎসক বলে যে জেমস এখন বিপদের বাইরে, কিন্তু ওর যত্ন প্রয়োজন। কেলির শাশুড়ি কেলিকে ঠাস করে এক চড় মারে এবং বলে যে তোমার লজ্জা করে না? রয় বাড়িতে নেই আর তুমি ওর দত্তক সন্তানকে মেরে ফেলার চেষ্টা করেছো, রাক্ষসী মহিলা। মিয়া ঢং করে কাঁদতে কাঁদতে বলে যে জেমস একজন শহীদের সন্তান, তুমি ওর সাথে কিভাবে এমন করতে পারো? কেলি বলে যে আমি জেমসকে ঠেলে ফেলেছি, তার প্রমাণ তোমাদের কাছে আছে। জেনি তখন বলে যে আমি নিজের চোখে দেখেছি তুমি ওকে ঠেলেছো। কেলি বলে যে ঠিক আছে, যদি তাই হয় তাহলে এক্ষুনি তোমরা কোর্টে চলো, কোর্টেই প্রমাণ হবে। তার শাশুড়ি বলে যে লজ্জা করে না? তুমি চাও যে আমাদের পরিবারের ব্যাপার সবার সামনে আসুক? রয় আসলেই আমি ওকে বলবো যেন ও তোমাকে ডিভোর্স দিয়ে দেয়। এবার ততক্ষণে রয় সেখানে চলে আসে এবং মিয়া এবং তার শাশুড়ি মিলে রয়ের কাছে কেলির নামে নানা রকম নালিশ শুরু করে। কিন্তু রয় বলে যে তোমাদের নিশ্চয়ই কিছু ভুল হচ্ছে, কেলি কখনোই এমন করতে পারে না। তখনই জেমসের জ্ঞান ফিরে আসে। জেমসের জ্ঞান ফিরতেই সে তার মাকে খোঁজে। কেলি তাকে জিজ্ঞাসা করে যে তোমাকে কে ধাক্কা মেরেছে বলো। জেমস মিথ্যা করে বলে যে আমি নিজে নিজেই পড়ে গেছি। মিয়া তখনই কেলিকে বলে যে তুমি তোকে ভয় দেখিয়ে রেখেছো, ও তো সত্যি বলার সাহসী পাবে না। মিয়া রয়ের হাত ধরে বলে যে আমিও একজন শহীদের মেয়ে, আমি জেমসের কষ্টটা বুঝতে পারছি। তখনই কেলি জেমসের জুতোটা দেখতে পায় এবং সে বলে যে আমি জানি জেমসকে কে ধাক্কা মেরেছে।
সে বাড়ির বাইরে বাগানে সবাইকে জড়ো করে এবং বলে যে জেমস যে টিলাতে উঠেছিল সেটা লাইমস্টোনের ছিল, তাই জেমসের জুতোতেও তার গুঁড়ো লেগেছিল। সুতরাং যে ধাক্কা মেরেছে তার জুতোতেও লাইমস্টোনের গুঁড়ো লেগে থাকার কথা। এবং সে প্রথমেই ফিলের জুতোতে লাইমস্টোনের গুঁড়ো দেখতে পায়। রয় সঙ্গে সঙ্গে ফিলকে মারতে যায়। ফিল বলে যে বাবা, আমি তো শুধু ওকে ধাক্কাই মেরেছি। তার শাশুড়ি সঙ্গে সঙ্গে চেঁচিয়ে ওঠে যে ফিল তোমার ছেলে, বাচ্চারা এমন করতেই পারে। রয় বলে যে ছোট বাচ্চা, কিন্তু সে নাকি নিজের ভাইকেই ফেলে দিল, ওর শাস্তি পাওয়া দরকার। ফির বলে যে আমি ওকে ফেলেছি ঠিকই, কিন্তু ওর মাথার ক্ষতটা আমি করিনি। নতুন মা, তুমি আমার হয়ে বলো না। মিয়া তখনই বলে যে আসলে ফিল, আমি কি করব বলো? আমি তো সকাল থেকে তোমাকে দেখিইনি। আমারই দোষ। আমি তোমাকে আদর দিয়ে দিয়ে এইসব বাঁদর করে ফেলেছি, তাই জন্যই ও এরকম করেছে। রয় ফিলকে মারতে যায়, কিন্তু কেলি তখনই তাকে থামিয়ে দেয় এবং বলে যে আসল দোষ অন্য কারোর। কারণ আমি যখন জেমসকে প্রথম দেখলাম, জেমসের মুখ ওপরের দিকে ছিল, অর্থাৎ পড়ে গিয়ে তার মাথায় চোট লাগেনি, কারণ মাথার চোটটা কপালের ওপর ছিল। ফিল তখনই বলে যে হ্যাঁ, কেউ একজন পাথর দিয়ে ওর মাথায় মেরেছিল। মিয়া বুঝতে পারে সে তখনই ধরা পড়ে যেতে পারে, তাই জন্য সে শয়তানি করে তার কর্মচারী জেনির ঘাড়ে সব দোষ চাপিয়ে দেয় এবং তাকে দিয়ে সব দোষ স্বীকার করতে বাধ্য করে। শাস্তি স্বরূপ রয় জেনিকে তার বাড়ি থেকে তাড়িয়ে দেয় এবং সে বলে যে ফিল দুষ্টুমি করেছে, ওকেও শাস্তি পেতে হবে, এবং তাকে স্কেল দিয়ে মারে। তার ঠাকুমা সঙ্গে সঙ্গে আসে এবং বলে যে ফিলকে মেরো না। রয় বলে যে কোনো বাচ্চা যদি দুষ্টুমি করে শুধু তার দোষ না, তার বাবারও দোষ, তাহলে আমারও শাস্তি পাওয়া দরকার, এবং সে নিজেকেও জোরে জোরে মারতে থাকে। রয় বলে যে ফিল আর কোরাকে নিজেদের ঘরে বন্ধ করে দাও, যতক্ষণ না আমি বলবো ওরা ঘর থেকে কেউ বেরোবে না। এবার তারা যে যার নিজের ঘরে চলে যায়। রয় কেলির ঘরে যায় এবং বলে যে আমারও চোট লেগেছে, আমাকে ওষুধ দাও। কেলি বলে যে আমার কাছে আর ওষুধ নেই, মিয়ার কাছে যাও, আমার ডিভোর্স চাই। রয় তাকে কাছে টেনে নিয়ে বলে যে সত্যিই কি তুমি ডিভোর্স চাও? কেন, তুমি কি অন্য কারো কাছে যেতে চাও? তুমি আগের মতো হয়ে যাচ্ছ না কেন? আগে আমার কিছু হলে তুমি কত কষ্ট পেতে। কেলি বলে যে তুমিও তো সেই আগের মতো নেই। আগের রয় তো কখনোই দ্বিতীয় বিয়ে করতো না। তোমার সেই আগের কেলি যেদিন লেকে ডুব দিয়েছিল সেই দিনই মারা গেছে। রয় বলে যে তুমি তো জানো আমি বিয়েটা করতে বাধ্য হয়েছি, কিন্তু তুমিই আমার স্ত্রী। তুমি জেমসকে এতই ভালোবাসো, তাহলে এসো আমরা আরও বেবি নিই। এই বলে সে কেলিকে কিস করে, কিন্তু কেলি তাকে ঠাস করে এক চড় মারে এবং বলে যে তোমার যদি বেশি শখ জাগে তুমি মিয়ার কাছে যাও। রয় রেগে সেখান থেকে চলে যায় এবং সে বলে যে আজ আমি মিয়ার ঘরেই যাব। এবার মিয়া তাতে খুবই খুশি হয় এবং সে সেজে গুজে স্বামীর জন্য অপেক্ষা করতে থাকে। কিন্তু রয় মাঝপথে গিয়ে আবারও মত পরিবর্তন করে। সে বলে যে না, আমাকে কেলি বলেছে বলেই কি ওর কথা মানতে হবে? আমি যাব না মিয়ার ঘরে, আমি কেলির ঘরেই যাব। এবার সেই কেলির ঘরে যায় এবং দেখে যে কেলি স্নান করছে। কেলি তাকে দেখেই চেঁচাতে শুরু করে যে চলে যাও, তুমি এখানে কি করছো? এবার রয় তখনই পিছলে কেলির বাথটাবে পড়ে যায়। রয় বলে যে আচ্ছা তুমি এরকম করছো কেন, আমরা তো বিবাহিত। কেলি তাকে সরিয়ে দেয় এবং বলে যে তুমি তো মিয়ার কাছে যাচ্ছিলে, তাহলে এখানে এলে কেন? রয় বলে যে আমার মনে তো শুধু তুমিই আছো। এবার যেহেতু কেলি স্নান করছিল, তার মুখের যে ঘাটি সে এঁকে রেখেছিল সেটা উঠে গেছিল। রয় সেটা দেখতে পেয়ে যায় এবং রয় বলে যে তুমি আমাকে বলনি কেন? তুমি কি ইচ্ছা করে কুৎসিত সেজে আছো যাতে আমি তোমাকে ডিভোর্স দিয়ে দিই? কেলি বলে যে সেই সব জানার তোমার দরকার নেই, এবং তারা টাব থেকে উঠে চেঞ্জ করে নেয়। এবার রয় কেলিকে কোলে নিয়ে গিয়ে বিছানায় শুইয়ে দেয়। রয় বলে যে তুমি ঘুমিয়ে পড়ো, তারপর আমি চলে যাব। কিন্তু কেলি সকালে উঠে দেখে যে তারা একসাথেই ঘুমিয়ে গেছিল। কেলি তাকে এক ধাক্কা মেরে খাট থেকে ফেলে দেয় এবং নিজের স্ত্রীর ঘর থেকেই রয়কে জামা কাপড় হাতে নিয়ে বেরিয়ে যেতে হয়। সে বেরিয়ে ডেজিকে বলে যে কেলি খুব রোগা হয়ে গেছে, ওকে একটু পুষ্টিকর খাবার দাবার দেবে। অন্যদিকে মিয়া সারা রাত রয়ের জন্য অপেক্ষা করে বসেছিল। সে সকালে উঠে বলে যে আমার রোজকার স্যুপটা কই, সেটা আমাকে দেওয়া হয়নি কেন? তার কর্মচারী বলে যে জেনারেল হটার নির্দেশ দিয়েছে যে আজ থেকে ভালো ভালো খাবারগুলি কেলিকে দেয়া হবে। এই শুনে তো মিয়া আরও রেগে যায় এবং তার হাতের বাটি ছুঁড়ে ফেলে দেয়। সেই সময় তার কর্মচারী তাকে একটি এনভেলপ দেয়, যেটা ছিল ইম্পেরিয়াল ব্যাংকোয়েটে যাওয়ার জন্য একটি আমন্ত্রণপত্র। মিয়া আমন্ত্রণপত্র খুলে দেখে যে তাতে কেলির নাম লেখা আছে। এবার তাদের জন্য রাজপ্রাসাদ থেকে অনেক উপহারও এসছিল। মিয়া বলে সবকিছু আমার ঘরে নিয়ে আসো। সমস্ত দামি গয়না মালা কাপড় সে নিজের জন্য রেখে দেয়। উপহারের মধ্যে একটি অপূর্ব চুলের কাঁটাও ছিল, যেটায় পিজিয়ান্স ব্লাড রুবিও লাগানো ছিল।
কর্মচারী বলে যে এটা মহারানী নিজে পাঠিয়েছেন জেনারেল হর্টনের স্ত্রীর জন্য, এবং মিয়া সেটা নিয়ে নেয়। সে সব ভালো জিনিস নিজের জন্য রেখে কেবলমাত্র একটি সাধারণ বালা কেলির জন্য পাঠায়। এবার সবাই রাজমহল যাওয়ার জন্য তৈরি হয়। মিয়া খুবই সেজে গুজে তৈরি হয়েছিল। এমন সময় কেলি সেখানে আসে, এবং সে অন্য দিনের মতো আজান নাকাব পড়েছিল না। কোরা বলে যে মাকে তো আজ নতুন মায়ের থেকেও বেশি সুন্দর দেখতে লাগছে। ফিল বলে যে আমাদের মা সবসময় সুন্দর ছিল। মিয়াও তাকে দেখে অবাক হয়ে যায় এবং বলে যে তোমার মুখ তাহলে ঠিক হয়ে গেছে। কেলি বলে যে হ্যাঁ, সবই তোমার দেওয়া ক্রিমের কামাল। রয় বলে যে মিয়া তুমি বাচ্চাদের নিয়ে গাড়িতে যাও, আমি কেলির সাথে যাচ্ছি। এবং সে পুরো রাস্তা কেলিকেই দেখতে থাকে। এবার রয় সপরিবারে রাজমহলে আসে। রাজমহলের সদস্য লেডি লুনা তাদের ওয়েলকাম করতে আসে। তিনি বলেন যে মিয়া এত সেজেছে আর কেলি কেন এত সাধারণ জামাকাপড় পরেছে। জেনারেল হর্টন, আপনি কি আপনার দুই বউকে দুই রকম ভাবে ট্রিট করেন? মিয়া এগিয়ে এসে বলে যে আপনি এরকম বলছেন কেন? আমি জানি যে আপনি কেলিকে পছন্দ করেন, কিন্তু এই সব জিনিস আমাকে গিফট করা হয়েছে। এই যে চুলের কাঁটাটা, মহারানী স্পেশালি এটা আমার জন্য পাঠিয়েছে। লেডি লুনা তাকে ধাক্কা মেরে সরিয়ে দেন এবং বলেন যে আমার থেকে একদম দূরে থাকবে। এই ধরনের মেয়েদের আমি সহ্য করতে পারি না। তিনি চুলের কাঁটাটা হাতে নেন এবং বলেন যে এটা তোমাকে গিফট করা হয়েছিল, তাহলে এতে কেলির নাম খোদাই করা কেন? মিয়া চুলের কাঁটাটা কেড়ে নেয় এবং বলে যে না, এটা আমার, এবং তক্ষুনি কাঁটায় তার হাত কেটে যায়। মিয়া কেলিকে বলে যে তোমার যদি কাঁটাটা পছন্দ তুমি আমাকে বললেই পারতে, তুমি আমাকে এভাবে দোষী বানাচ্ছ কেন? মানে মিয়া সবসময় ভিকটিম সাজতে চাইতো। এবার তখন কেলি বলে যে রাজপ্রাসাদ থেকে সব আসা উপহার তোমার ঘরেই ছিল, তো আমি কি করে জানবো কোনটা কার? এই কথা শুনে রয় অবাক হয়ে যায় এবং সে মিয়াকে বলে যে তুমি একাই সব উপহার নিয়ে নিয়েছো। মিয়া বলে যে না, আসলে সেটা না, আমি তো কিছুটা রেখে ওর জন্য পাঠিয়েছিলাম। তাছাড়া ওর এই কুৎসিত মুখে এই সুন্দর কাঁটা মানাতও না। কেলি তখন বলে যে তাহলে তোমার জানা উচিত ছিল যে পিজিয়ান্স ব্লাড রুবি তার মালিকের সাথে আবদ্ধ থাকে। মিয়া বলে যে মানে? লেডি লুনা বলে যে তুমি এটুকুও জানো না? পিজিয়ান্স ব্লাড রুবি কেবলমাত্র যার জন্য তৈরি সেই ব্যবহার করতে পারে। অন্য কেউ করতে গেলে এই রুবি তার হাত কেটে দেয়। এবার ততক্ষণে সেখানে মহারানী অর্থাৎ কেভিনের ঠাকুমা আসেন এবং কেলিকে দেখতে পেয়ে বলেন যে আমি তোমাকে এত গিফট পাঠালাম, তুমি কিছুই পড়োনি কেন? তোমার কি কিছু পছন্দ হয়নি? কেলি বলে যে না, আমি পড়েছি তো, এবং সে তার হাতের বালাটি দেখায়। মহারানী দেখে অবাক হয়ে যায়। তিনি রয়কে বলেন যে তোমার নতুন স্ত্রী এসে গেছে বলে তুমি কি তোমার প্রথম স্ত্রীকে অবহেলা করছো? আর মিয়া, তোমারই বা এত সাহস হয় কি করে? মিয়া সঙ্গে সঙ্গে বসে পড়ে ক্ষমা চায়। এবার কেভিন সেখানে এসে বলে যে ওই চুলের কাঁটাটা আমি নিজের হাতে বানিয়েছিলাম, তোমার সাহস হলো কি করে ওটা নেওয়ার? মহারানী বলেন যে মিয়া, তোমার শাস্তি হলো তুমি 30 দিন রাস্তা ঝাঁট দেওয়ার কাজ করবে। কেভিন তার সাথে যুক্ত করে যে যেহেতু তোমার রূপ নিয়ে এত গর্ব, তাই রাস্তায় ঝাঁট দেওয়ার সময় তোমার মুখ খোলাই থাকবে, যাতে সব লোকেরা দেখতে পায়। এবার তারা সবাই প্রাসাদে প্রবেশ করে এবং কেলি লেডি লুনার সাথে কথা বলছিল। কথা বলে সে যখন ফিরছিল তখনই তার পা মুচকে সে পড়ে যাচ্ছিল, কিন্তু তাকে ধরে নেয় নর্দার্ন টেরিটরির রাজা অস্টিন ফোর্ড, এবং অস্টিন কেলির পায়ের মচকানোটাও এক মুহূর্তে সারিয়ে দেয়। অস্টিনেরও আসলে কেলিকে এক দেখাতেই পছন্দ হয়েছিল। কেলি বলে যে ধন্যবাদ আমাকে বাঁচানোর জন্য। অস্টিন বলে যে তাহলে তো সানল্যান্ডের নিয়ম অনুযায়ী তোমাকে যে বাঁচিয়েছে তোমার তাকে বিয়ে করার কথা। কেলি এই কথা শুনে অবাক হয়ে যায়। অস্টিন হাসতে হাসতে সেখান থেকে চলে যায়। এবার অস্টিন তার কর্মচারীদের থেকে কেলির ব্যাপারে খোঁজ নিচ্ছিল এবং সে বলে যে আমার ছেলে যার কথা চিঠিতে লিখেছে এই মহিলা নিঃসন্দেহে তার চেয়ে লক্ষ গুণে বেশি ভালো। আসলে আমরা বুঝতে পারি যে জেমস অস্টিনেরই ছেলে, এবং জেমস নিজের বাবার জন্য বউ খুঁজতে অর্থাৎ নিজের মা খুঁজতেই সানল্যান্ডে এসেছিল। এবার সামনেই ঝাড়ু দিচ্ছিল মিয়া, এবং ঝাড়ু দিতে দিতে এই সব কথা মিয়া শুনে ফেলে। সে মনে মনে ভাবে যে আচ্ছা, জেমস হচ্ছে নর্দার্ন টেরিটরির রাজকুমার, তাহলে ওর যদি কিছু একটা হয়ে যায় কেলি কি করে বাঁচে এবার আমি দেখব। এবার অস্টিন মহারানীকে বলে যে আমি আসলে এখানে এসেছি আমার ছেলেকে ফিরিয়ে নিয়ে যেতে। আপনি কি বলতে পারবেন লেডি কেলি কে? এবং তখনই কেলি আর রয় সেখানে আসে। অস্টিন বলে যে আমার ছেলে কোথায়, জেমসকে তোমরা কোথায় রেখেছো? তখনই একজন কর্মচারী এসে বলে যে জেমসের সাথে একটা দুর্ঘটনা ঘটেছে এবং আমরা দেখতে পাই যে কি হয়েছিল সেখানে। মিয়া কেলিকে ফাঁসানোর জন্য কর্মচারীর পোশাক পরে এক প্লেট মিষ্টিতে আর্সেনিক বিষ মিশিয়ে দেয়।
এবার ফিল সেই মিষ্টি নিয়ে জেমসের কাছে যায় এবং সে ভালো মনেই বলে যে জেমস, এসো আমরা বন্ধুত্ব করে নিই, তোমার জন্য আমি মিষ্টি এনেছি। কিন্তু জেমস সেই মিষ্টি খেতেই তার মুখে ফেনা উঠে সে অজ্ঞান হয়ে যায়। দুর্ঘটনার খবর শুনতেই অস্টিন, কেলি, রয় সবাই নিজেদের বাড়িতে ছুটে আসে। নিজের ছেলের এরকম অবস্থা দেখে অস্টিন প্রচণ্ড রেগে যায় এবং সে ফিলের উপরই তরোয়াল চালাতে যায়। কেলি তাকে থামিয়ে বলে যে দেখো, ফিল দুষ্টু হলেও এরকম কাজ ও কখনোই করবে না, আর আমি জেমসকে বাঁচাতে পারবো। সে তাড়াতাড়ি তার কর্মচারীদের বলে যে জল আর নুন নিয়ে আসতে এবং সেই জলে নুনটা মেশাতে। কেলি বারবার একটু একটু করে জেমসকে সেই নুন জল খাওয়াতে থাকে এবং বমির মাধ্যমে সমস্ত আর্সেনিক বিষ বেরিয়ে যায় এবং আলটিমেটলি জেমসের জ্ঞান ফিরে আসে। ফিল বলে যে আমি কিছু করিনি, একজন কর্মচারী আমাকে মিষ্টিগুলো দিয়েছিল, কিন্তু আমি তার মুখ দেখতে পাইনি, সে সবসময় মুখটা নিচু করেছিল। এই কথা শুনে কেলি বলে যে মুখ নিচু করেছিল, তার মানে সেই কর্মচারী এমন কেউ যাকে ফিল আর জেমস দুজনেই চেনে। অস্টিন তাই শুনে বলে যে জেমস তো সানল্যান্ডে বেশি দিন আসেনি, সুতরাং সেই লোকটি নিশ্চয়ই আপনাদেরই বাড়ির কেউ। কেলি বলে যে আমি জেমসকে নিজের ছেলে বলে মেনেছি, সুতরাং ওর সাথে যে এমনটা করেছে তাকে শাস্তি দেওয়ার দায়িত্ব আমার। কেলি তখন বুদ্ধি করে বলে যে তোমরা তো দেখলে যে নুন জল দিয়ে আমি ওর আর্সেনিক পয়জনটা সারিয়ে দিলাম, আর এই নুন জলের মাধ্যমেই আমি প্রমাণ করব যে কে এই কাজটা করেছে। যেই কাজটা করেছে তার হাতেই প্রমাণ থাকবে, যে আর্সেনিক মিশিয়েছে তার হাতে এখনো একটু হলেও আর্সেনিক লেগে থাকবে। তাই এখানে যারা আছে প্রত্যেকেই নুন জলে হাত ডোবাবে। যদি তোমার হাতে কিছু না হয় তাহলে বোঝা যাবে যে তুমি নির্দোষ। এবার প্রথমেই ফিল হাত ডোবায় এবং তার কিছুই হয় না, কারণ সে কিছু করেনি। এবং একে একে সব কর্মচারীরা হাত ডোবাতে থাকে, কিন্তু তাদেরও কিছু হয় না। তখনই কেলি দেখতে পায় যে সেখানে মিয়াও আছে, কারণ মিয়া তো সেখানে ঝাড়ু দিচ্ছিল। সে বলে যে মিয়া, তোমাকেও হাত ডোবাতে হবে। মিয়াকে হাত ডোবাতে বলায় সে এসে বালতিটাই ফেলে দেয় এবং বলে যে এইসব বাজে কাজ আমি মানি না, তুমি একটা মিথ্যাবাদী। কেলি সঙ্গে সঙ্গে বলে যে আমাদের কালপ্রিট পেয়ে গেছি, মিয়াই হচ্ছে আমাদের কালপ্রিট। মিয়া বলে যে না, আমি কিছু করিনি, আসলে নুন জলে হাত দিলে আমার সুন্দর হাত নষ্ট হয়ে যাবে। কেলি বলে যে সুন্দর হাত নষ্ট হয়ে যাবে, নাকি তুমি দোষ করেছো বলে তোমার মনের মধ্যে ভয় ছিল? আসলে নুন জলে কিছুই হবে না, কিন্তু এটা শুধুমাত্র আমি সাইকোলজিক্যালি প্লে করেছি। যে কিনা দোষী হবে তার মনের মধ্যে ভয় থাকবে, সে কখনোই নুন জলে হাত ডোবাবে না। এবার তখনই কেভিন মহারাজকে নিয়ে সেখানে আসে এবং কেভিন বলে যে আমি দেখছি, এবং সে দেখে যে মিয়ার হাতে নখের তলায় আর্সেনিকের প্রমাণ। এবং এই সময় ফিল শেষ প্রমাণটা দেয়। ফিল বলে যে যখন আমি এখানে এসেছিলাম এখানে একটা পার্স পড়েছিল, সেই পার্সটা আমি রেখে দিয়েছি, এবং সে সেই পার্সটা তার মাকে দেয়। এবং কেলি দেখতে পায় সেই পার্সের ওপর মিয়ার নাম লেখা। আসলে মিয়া যখন এই সমস্ত আর্সেনিক মেশাচ্ছিল তার কাছ থেকে তার নিজের পার্সটা পড়ে গেছিল, এবং এর থেকেই প্রমাণ হয়ে যায় যে মিয়া এই সমস্ত শয়তানি করেছে। মিয়া বলে যে ফিল, আমি তোমাকে কত ভালোবাসতাম আর তুমি কিনা আমাকে ফাঁসাচ্ছ। ফিল বলে যে না, তুমি আমাকে ভালোবাসোনি, তুমি আমাকে দিয়ে হিংসুটামি করিয়েছো, তুমিই আমাকে দিয়ে জেমসকে বুলি করিয়েছো, ওকে ফেলে দিতে বাধ্য করেছো, আমার মা সবচেয়ে ভালো। অস্টিন সঙ্গে সঙ্গে তার তরোয়াল বার করে এবং মিয়ার গলায় ধরে। সে বলে যে আমার ছেলের যে ক্ষতি করেছে তাকে আমি ছাড়বো না। তখনই মহারাজ বলেন যে নর্দার্ন টেরিটরির রাজকুমারকে মারার চেষ্টা এটা একটা রাজকীয় অপরাধ, আমি মিয়াকে শাস্তি দিচ্ছি। যেহেতু ওর বাবা একজন সৈন্য ছিল, আমাদের দেশের জন্য শহীদ হয়েছে, তাই জন্য মিয়াকে আমি মৃত্যুদণ্ড দেব না, কিন্তু ওকে আমি মাথা কামিয়ে সন্ন্যাসিনী বানিয়ে দিলাম। সারা জীবন ও পাহাড়ের ওই মঠেই থাকবে, আর ওখান থেকে কোনো দিনই বেরোতে পারবে না। মিয়া রয়কে বলে যে আমি তোমার স্ত্রী, আমাকে বাঁচাও। রয় বলে যে তুমি জেমসের প্রাণ নিতে চেয়েছো, কিন্তু আসলে তুমি কেলিকে মারতে চেয়েছিলে, ওই তোমার টার্গেট ছিল, সুতরাং তোমাকে আমি বাঁচাবো না। এবং রাজার সৈনিকরা মিয়াকে সেখান থেকে নিয়ে চলে যায়। অন্যদিকে আমরা কেলির শাশুড়িকে দেখতে পাই, যে কিনা এইসব ঘটনার ব্যাপারে কিছুই জানতো না, এবং সে মনের খুশিতে মিয়ার দেওয়া সেই ক্রিমটা মুখে মাখছিল। সে মনে মনে ভাবছিল যে এই ক্রিমটা মেখেই কেলি এত সুন্দর হয়েছে, তাহলে আমিও এটা মাখবো। এবং তখনই সেখানে রয় কেলি তাদের বাচ্চাদের নিয়ে আসে। তার শাশুড়ি বলে ওঠে যে আরে মিয়া কোথায়, ও কই? এবং রয় তখন বলে যে ওর সাথে আমাদের আর কোনো সম্পর্ক নেই, ও অপরাধ করেছে। তার শাশুড়ি চেঁচিয়ে ওঠে যে নিশ্চয়ই কেলিই ওকে ফাঁসিয়েছে। রয়, তুমি জানো না যে তোমার এই বউটা কেমন?
রয় তখন তার মাকে বলে যে, "তোমার কোনো ধারণা আছে ও কি, কি করেছে? না জেনে শুনে কথা বলবে না।" তখন তার শাশুড়ি বলে যে, "না, ও খুবই ভালো মেয়ে। ও কেলির থেকে শত গুণে ভালো। দেখছো না? ওর ক্রিমেই কেলির মুখ সেরে গেছিল।" কেলি তখনই বলে যে, "আপনি কি এই ক্রিমটা মেখেছেন?" এবং তখনই তার শাশুড়ির মুখে জ্বালা শুরু হয়। কিন্তু কেলি খুবই ভালো ছিল, তাই জন্য সে সঙ্গে, সঙ্গে তার ঠিক হওয়ার ওষুধটাও দিয়ে দেয়। রয় কেলিকে জড়িয়ে ধরে এবং বলে যে, "আমার কক্ষনো আর ভুল হবে না। চলো আমরা সবকিছু ঠিক করে সংসার করি।" কেলি বলে যে, "তুমি যদি সত্যিই চাও যে সব ঠিক হয়ে যাক তাহলে আমাকে ডিভোর্স দিয়ে দাও।" এবার আমরা লাস্ট সিনে দেখতে পাই জেমস তার বাবার সাথে ফিরে যাবে বলে কেলি তার জন্য খুব সুন্দর খাবার দাবারের আয়োজন করেছিল এবং সেখানে ফিল আর কোরাও আসে। কেভিন, রয় আর অস্টিনও সেখানে আসে, কিন্তু তারা তিনজনই তো কেলিকে পছন্দ করত, তাই তাদের মধ্যে একটা খুনসুটি লেগেই ছিল। অস্টিন কেলিকে বলে যে, "আমার মনে হয় তুমি আমাদের দেশের সবকিছুর সাথেই খুব ভালোভাবে মানিয়ে নিতে পারবে জেমস। এই তোমার নতুন মা হলে কেমন হয়?" এবং এই কথা শুনে জেমসও তো প্রচন্ড খুশি হয়। রয় তখনই চেঁচিয়ে বলে যে, "এই ভুলে যেও না, কেলি কিন্তু এখনো বিবাহিত।" কেভিন তখন হাসতে হাসতে বলে যে, "হ্যাঁ তা তো জানি, আর আমি তো ডিভোর্সেরই ওয়েট করছি।" এবং এখানেই এই ড্রামাটি শেষ হয়। তো তোমাদের কি মনে হয়? কেলির এই ৩ জনের মধ্যে কাকে চুজ করা উচিত? তার কি রয়কে ডিভোর্স দিয়ে দেওয়া উচিত? নাকি তার উচিত রয়ের সাথেই সংসার করা? সেটা কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলবে না। আর তোমাদের জন্য এই চ্যানেলে আমি অনেক মজাদার রোমান্টিক ইমোশনাল চাইনিজ ড্রামা এক্সপ্লেইন করে থাকি। তাই তোমরা এক্ষুনি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করে দিতে একদম ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওতে।